আমেরিকার নিজের ঝামেলা নিয়ে সে বাঁচে না। তার ডলারের কি হবে? ব্রিক্স অলরেডি 50% জিডিপি পৃথিবীর কন্ট্রোলে নিয়ে নিয়েছে। এই ডলার যদি ফল করে যায়, আমেরিকা উইল ফল। পুরা মুসলিম ওয়ার্ল্ড এখন আমেরিকা বিরুদ্ধে দাঁড়িয়েছে মোটামুটি ধরতে গেলে। এবং যেভাবে নরহত্যা হচ্ছে গাজাতে, এগুলো নিয়ে আমেরিকার অস্ত্র দিয়েই কিন্তু করেছে। এবং আমেরিকার বিরুদ্ধে হুতি, হামাস, হেজবুল্লাহ, চীন, মানে ইরান, এই 5টা শক্তি দাঁড়িয়েছে। এবং ধীরে ধীরে অন্য দেশগুলো সংঘবদ্ধ হচ্ছে। আমাদেরকে পরাজিত করতে পারে যুদ্ধে এইরকম কোনো শক্তি নাই, নট ইভেন আমেরিকা। আমি শক্তির জায়গাটা বলছি, আমি ধর্মীয় বিভাজনের কথা বলছি না। এই ইন্ডিয়া এত সাহায্য করলো শেখ হাসিনাকে, পারছে? রক্ষা করতে পারছে? এত কথা, এত গল্প, ও গল্প কোথায় গেল? এই বেলা আক্রমণ হচ্ছে, এই ইন্ডিয়ান সৈন্য চলে আসলো, ওদের খেয়ে ফেলবো আমরা, ওদের খেয়ে ফেলবো। ইন্ডিয়ান ফোর্স এখানে আসা মানে হলো এখান থেকে ফিরে যেতে পারবো না। ওই চক্রব্যূহের মতো একবার ঢুকতে পারবে, ও বের হতে পারবে না, ও খেয়ে ফেলবো সবগুলোকে। আমি শেষের কথাটা দিয়ে শুরু করি। শেখ হাসিনার এই যে বারবার হুমকি দেওয়া অমুক্ত, এটা হলো কি, এটা তার অজ্ঞতা প্রকাশ করে। অজ্ঞতা, চরম অজ্ঞতা। উনি এই যে পুরো রাজনৈতিক জীবনে যে ভুল মানে বিষয়ের উপরে ছিলেন, বিবেচনার উপরে ছিলেন, বুদ্ধি বিবেচনার উপরে, তার সম্পূর্ণ বুদ্ধি বিবেচনা যে ভুল, দেশের মানুষকে যেভাবে তিনি চিন্তা করেছেন সেটাও ভুল, তিনি সবকিছুকে যেভাবে চিন্তা করেছেন এই সবই ভুল। ওই ভুল সবই ভুল একটা গান আছে না? তো ওনার এই ভুলটা এইটাই প্রকাশ করে। ওনার উচিত ছিল ভারতে গিয়ে প্রথম কথা বলা যে আমি ক্ষমা চাই, হাত জোর করে গলবস্ত্র হয়ে শাড়ির আঁচলটা গলার মধ্যে দিয়ে জোর হাতে বলা উচিত ছিল যে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, এবং আমার ডেড বডিটা যেন বাংলাদেশ মাটিতে সমাহিত হয়। এই কথাটা বলা উচিত ছিল। আরে যেখানে আপনি এত কিছু করলেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ, ব্যবসায়ী লীগ, সব কিছু ইউজ করলেন জনগণের বিরুদ্ধে, কিছুই হলো না, শেষ পর্যন্ত আপনি পালাই গেলেন এখান থেকে। তারপরেও আপনি হুমকি দিচ্ছেন ওখান থেকে। তা আমরা বুঝি না কিসের এটা হুমকি। তার মানেটা হলো উনি সারা জীবন ভুল করেছেন, এখনো ভুল করতেছেন, এখনো ভুল করতেছেন। হ্যাঁ, তো কাজেই এই ভুল, এটা তার অনভিজ্ঞতার প্রমাণ। তিনি একজন বোকা মানুষ, তিনি রাজনীতিও বোঝেন না, উনি কিছুই বোঝেন না, সামাজিক জ্ঞান সম্বন্ধে ওনার কোনো কিছু ধারণা নেই, কোনো ধারণা নেই। তো কাজেই আমার ধারণা হয় যে তিনি এই বারবার যে ভুল করতেছেন, এইটা ইনি ভুলের মধ্যেই থাকবেন সারা জীবন, এটাই হলো কথা। ওই এক লোককে ওই মানে মারা গেছে, তো মারা যাওয়ার পরে তাকে গোসল দেওয়া হয়েছে, কাফন পরানো হয়েছে, কবরে নামায় যখন মানে ওই কাঠ বাঁশ দিয়ে তার কবর মানে মোটামুটি আর একটা দুটো লাগালেই শেষ হয়ে যায়, তখন সে ধর্ম করে মানে নড়ে চড়ে উঠছে আর কি। তো সব লোক বলে যে কি ব্যাপার, আপনি তো মরে গেছেন, এই যে আপনি বেঁচে বলে আমি নিঃশ্বাস নিতে ভুলে গেছিলাম, আমি নিঃশ্বাস নিতে ভুলে গেছিলাম। তো প্রশ্ন হলো যে শেখ হাসিনা সারা জীবন ভুল করেছেন, এখনো ভুল করতেছেন উনি। আমি তো বলি, আপনাকে একটা উদাহরণ দেই আমি, তার পরিণতি কি দাঁড়াচ্ছে হতে পারে। গোলাম মোস্তফা, বিখ্যাত ব্যক্তি, যিনি মেজর ডালিমের ওয়াইফকে হাইজ্যাক করেছিলেন, যার পরিণতিতে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরো পরিবার নিয়ে নিহত হলেন। সেই গোলাম মোস্তফা রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন, চুরি চামারি করে সব টাকা নিয়ে তিনি ইন্ডিয়া চলে গেছিলেন। তো ওনার পরিবার সহ কারে করে উনি দিল্লি যাচ্ছিলেন, ভারত তাকে তার উপর ট্রাক চড়াই দিয়ে মেরে ফেলছে। তার টাকা পয়সার আর কোনো হিসাব নাই। এই শেখ হাসিনা এখান থেকে কত কত সুটকেস নিয়ে গেছে, তার মধ্যে কত ডলার ছিল, কত বাংলাদেশি কারেন্সি ছিল, এগুলো কেউ আমরা জানি না। এখন প্রশ্ন হলো, যেদিন তার ফাঁসির আদেশ হবে এখানে, 400
উপরে বোধহয় খুনের মামলা হয়েছে, যে কোনো একটা কোর্ট থেকে ফাঁসির আদেশ আসবে, সেদিন সে হাফ ডেড হবে। আর সপ্তাহখানেক পরেই বোধহয় আমরা শুনতে পারবো যে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। এটি খুব যৌক্তিক, যেতেই পারে। ৭৭ বছর বয়স, ফাঁসির আদেশ হয়েছে, এটা শোনার পরে উনি মৃত্যুবরণ করলেও করতে পারেন, এইরকম একটা পরিণতির ধারণা হয় আমার আর কি। তো ওইটা উনি চিন্তা করতে পারবেন না। ওই নিশা নেওয়া যেমন একটা মানুষ ভুলে গেছিল, উনি ওই ভুলেই থাকবেন। মানে এই জন্যই হুঙ্কার দিয়ে নিজের অবস্থান, এই জন্য হুঙ্কারটা উনি দিচ্ছেন। এখন বাকি যে প্রশ্নগুলো আপনি করলেন ট্রাম্পের বিষয়ে, দেখেন বিএনপিকে আমেরিকা ক্ষমতায় নিয়ে আসবে, স্যাংশন দেয়, ওই করে সেই করে। হ্যাঁ, তো শেষ পর্যন্ত তো আমরা তো দেখলাম যে কি হলো, পিটার হাস কি করলেন, শেষ পর্যন্ত হাঁসকে জবাই করে ফেললো। এ কথা তো আওয়ামী লীগও বলছে, হাঁসকে জবাই করে ফেলছে। আমেরিকার নিজের ঝামেলা নিয়ে সে বাঁচে না। তার ডলারের কি হবে? ব্রিক্স অলরেডি 50% জিডিপি পৃথিবীর কন্ট্রোলে নিয়ে নিয়েছে। এই ডলার যদি ফল করে যায়, আমেরিকা উইল ফল। পুরা মুসলিম ওয়ার্ল্ড এখন আমেরিকা বিরুদ্ধে দাঁড়িয়েছে মোটামুটি ধরতে গেলে। এবং যেভাবে নরহত্যা হচ্ছে গাজাতে, এগুলো নিয়ে আমেরিকার অস্ত্র দিয়েই কিন্তু করেছে। এবং আমেরিকার বিরুদ্ধে হুতি, হামাস, হেজবুল্লাহ, চীন, ইরান, এই 5টা শক্তি দাঁড়িয়েছে। এবং ধীরে ধীরে অন্য দেশগুলো সংঘবদ্ধ হচ্ছে। এবং আমার ধারণা হয় একটা নিউক্লিয়ার যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি, এবং সেটা ঘটবে ইনশাল্লাহ। আমি এশিওর করতে পারি এই যুদ্ধটা ঘটবে, তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে, নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার হতে পারে। কারণ হলো, আমি এখনো একটু কনফিউশনে আছি যে এটাকে গাজাকে নিয়ে হবে মিডল ইস্টে, না পুতিন আর ওই ইউক্রেন নিয়ে হবে। তো বোধহয় ইউক্রেন নিয়ে হওয়ার আমার প্রথম থেকে ধারণাটা ছিল যে ইউক্রেন নিয়ে হবে। কারণ হলো, যে অস্ত্রগুলো মানে মিসাইলগুলো, যেটা ইন্টারকন্টিনেন্টাল মিসাইল সাপ্লাই দিয়েছে আমেরিকা ইউক্রেনকে, সেগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এখন রাশিয়ার বিরুদ্ধে অনুমতি দেওয়া মানে এগুলো তাদের নিউক্লিয়ার সাইলোগুলো যেখানে যেখানে আছে, সেই জায়গাগুলোতে কিন্তু এই নিউক্লিয়ার বমগুলো গিয়ে পড়বে, এই মিসাইলগুলো গিয়ে পড়বে। এইটা যদি পড়ে, আমার ধারণা হয় ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। কেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একটা বলেছিল, যদি রাশিয়া না থাকে তাহলে পৃথিবী থেকে লাভ কি। অতএব এই আমেরিকা এবং ইউরোপ, ন্যাটো এই রাশিয়াকে প্রভোগ করেছে ইউক্রেন আক্রমণ করার জন্য। বাংলাদেশের ক্ষেত্রে এবং সেই প্রভোকেশনে তারা জানতে চেয়েছিল বোধহয়, মনে হয় রাশিয়া এবং আমেরিকা, এই ইউরোপ এবং আমেরিকা, যে রাশিয়ার সামরিক শক্তি কতটুকু, এটাকে জাজ করা, এবং কি কি অস্ত্র তাদের আছে। তো সেটা জাজ হয়ে গেছে। এখন তারা বলতেছে যে রাশিয়ার বিরুদ্ধে বম মারা যাবে, কিন্তু নিউক্লিয়ার অস্ত্র তো তাদের আছে। তো কাজেই একটা নিউক্লিয়ার যুদ্ধ আমার মনে হয় মুখোমুখি আমরা দাঁড়িয়ে গেছে, এবং সেটা ইনশাল্লাহ ঘটবে। এটা মিডল ইস্ট দিয়েও ঘটতে পারে, তো সেটার সম্ভাবনা আমি কম দেখছি, বাট রাশিয়া ইউক্রেন নিয়ে এখানে এটা ঘটে যেতে পারে। বাংলাদেশে কিভাবে প্রভাব পড়তে পারে? আর আপনার ওই যে হিন্দুকে তুলসী গ্যাবার্ড না কি নাম, হ্যাঁ, তাকে আপনার ওই যে সিআইএ প্রদান করা হচ্ছে, এগুলো করে বাংলাদেশের কি হবে? এই যে আমরা যে বিপ্লব হলো, রেভলিউশন হলো, এখানে কি চীন সাহায্য করেছে, আমেরিকা সাহায্য করেছে, ইউরোপিয়ান সাহায্য করেছে, না অন্য কেউ সাহায্য করে? কেউ আমাদেরকে সাহায্য করে। আমাদের সন্তানরা, ছেলেরা এবং আমাদের পাবলিক, আমরাই এই রেভলিউশন করেছি, পরিবর্তন নিয়ে এসছি। তো ওই ধরনের যদি কোনো রকম থ্রেট আসে, আমরা মোকাবেলা করব জাতি হিসেবে রুখে দাঁড়াবো। এবং আমি আপনাকে বলি আজকে একটা কথা, আমাদেরকে পরাজিত করতে পারে যুদ্ধে এইরকম কোনো শক্তি নাই, নট ইভেন আমেরিকা। আমি শক্তির জায়গাটা বলছি, আমি ধর্মীয় বিভাজনের কথা বলছি না। আমাদের 18 কোটি লোক, আমাকে তো একজন চ্যালেঞ্জে করতে বলছে যে গভর্নমেন্ট বলে 16 কোটি 17 কোটি, আপনি বলেন 18 কোটি। আরে 18 কেন, এটা 20 কোটি হইতে পারে। আমাদের এখানকার আদমশুমারি আমরা বুঝি না, এখন হয়ে গেছে ইংরেজি সেন্সাস। আদমশুমারিটা ঠিক ছিল। তো আদমশুমারি তো আমরা জানি কিভাবে আদমশুমারি হয়। ওই প্রধানমন্ত্রী বললেন যে বাংলাদেশে কত গরু আছে আমার জানা দরকার।
তো পশুমন্ত্রী ওই পশু মন্ত্রণালয়ের সেক্রেটারিকে ডেকে বলল, এই সলেমান সাহেব আছেন, উনিও শুনবেন আমার কথা, যে প্রধানমন্ত্রীর খায়েশ হলো যে বাংলাদেশে কত পশু আছে এটা জানা দরকার। তো পশুমন্ত্রী তার সচিবকে ডেকে বলল যে খবর দাও কত কত বাংলাদেশে কত আছে, পশু আছে। উনি ডিভিশনাল কমিশনারকে টেলিফোন করে বললেন, আমাকে বলো বাংলাদেশে কত পশু আছে, তোমার ডিভিশনে কত আছে। উনি ডিসি সাহেবকে ডেকে বললেন যে কত আছে। তারপরে ইউএনওকে ডেকে বললো যে কত আছে। তারপরে গেল চেয়ারম্যান, তারপরে গেল মেম্বার যায় একটা সিম্বল নিল। একটা ইউনিয়নে তো 22টা গ্রামের মতো, তো মেম্বারের অধীনে থাকে 5টা গ্রাম। তো 5টা গ্রামের মোটামুটি একটা ওই ওই ইয়ে নেয় আর কি, একটা গ্রামের হিসাব নেয় কত গরু আছে করে, একটা একুনে করে হিসাব করে, যদি 5টা গ্রামে একটা গ্রামে এত গরু থাকে তাহলে 5টা গ্রামে এত গরু, 22টা গ্রামে এত গরু। হ্যাঁ, একটা ডিভিশনে এত, এই জেলার মধ্যে এত গরু, একটা ডিভিশনে এত জেলায় এতগুলো গরু, একটা হিসাব করে দিয়ে বলে দিল বিকালের মধ্যে। সকালে বলছে, বিকালের মধ্যে বলে দিল এত গরু আছে বাংলাদেশে। এই হলো সেন্সাস, বুঝতে পারছেন? এই হলো সেন্সাস। তো কাজেই এই 20 কোটি বা 18 কোটি লোকের মধ্যে 14 কোটি লোক মুসলমান, ধর্ম এক, বিশ্বাস এক, সুন্নি, খাদ্যাভ্যাস এক, আঞ্চলিকতা নাই, গোত্রগত বিভাজন নাই, আশরাব আতরাব নাই, সলিড আমরা। ধরলাম মহিলা বাদ দিলাম 50%, আর ওই বৃদ্ধ আর শিশু মিলে তো 7 কোটি লোক পাওয়া যাবে। সাথে 14 কোটি হাত, 14 কোটি হাত আমাদের দেশকে রক্ষা করার জন্য থাকবে। যে যাতে জীবন দিতে পারে, তাদেরকে পরাজিত করতে পারে পৃথিবীতে কোনো শক্তি নাই। সো আমাদেরকে পরাজিত করতে পারে এরকম কোনো শক্তি নাই। ভারত তো নাই, আমেরিকাও নাই। এটা জাতিকে আমি বলবো আমার কথা বিশ্বাস স্থাপন করার জন্য। আমাদের পরাজিত করতে হবে, আমাদের চিন্তার কোনো কারণ নাই। আরে পুরো জাতি ইনভলভ হয়ে পরিবর্তন নিয়ে আসতে এই ইন্ডিয়া এত সাহায্য করলো শেখ হাসিনাকে, পারছে? লক্ষ্য করতে পারছে? এত কথা, এত গল্প, ও গল্প কোথায় গেল? এই বেলা আক্রমণ হচ্ছে, এই ইন্ডিয়ান সৈন্য চলে আসলো, ওদের খেয়ে ফেলবো আমরা, ওদের খেয়ে ফেলবো। ইন্ডিয়ান ফোর্স এখানে আসা মানে হলো এখান থেকে ফিরে যেতে পারবো না। ওই চক্রব্যূহের মতো একবার ঢুকতে পারবে, ও বের হতে পারবে না, ও খেয়ে ফেলবো সবগুলো। বুঝতে পারছেন? এটা ইনিশিয়ালি সেটব্যাক হবে, তারপরে দেখবেন উইদিন এ মান্থ আমরা সংঘবদ্ধ হয়ে খেয়ে ফেলবো একেবারে ইন্ডিয়াকে। আই এম ওয়েটিং ফর দ্যাট। কাজেই ও ট্রাম আসছে না ওখানে কে আসছে ওইটা ভাববার কোনো কারণ নেই। আমরা আমাদের মতন আছি, এখানে কোনো অসুবিধা নেই। এবং ওই আমেরিকার কথা ধুয়া তুলে এখানে কোনো পরিবর্তন কোনো সুযোগ সুবিধা কারো পক্ষে নেওয়া সম্ভব বলে আমার মনে হয় না। ধন্যবাদ।